অ্যাটম কাকে বলছে না, দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম হুইচ ডাজ নট ব্রেকেবল, যেটাকে আর ভাঙা যাবে। সাপোজ এটা একটা ঘর ধর, তাহলে এই ঘরটা, এই দেওয়ালগুলো তৈরি হয়েছে ছোট ছোট ইট দিয়ে, ঠিক কিনা? এই ইটগুলো আবার তৈরি হয়েছে ছোট ছোট ডাস্ট পার্টিকেল দিয়ে, মানে হচ্ছে সয়েল দিয়ে। সয়েলকে ভালো করে ছেনেছে, মাটিকে ছেনে একটা ছাঁচে ফেলেছে, ছাঁচে ফেলার পর সেটাকে শুকিয়েছে, বার্ন করেছে, মানে বয়লারে ঢুকিয়ে হিট করেছে, আর হিট করার পর তৈরি করেছে। তাহলে এই যে ডাস্ট পার্টিকেলগুলো, এইগুলোকে আমরা ধরতে পারি অ্যাটম বা পরমাণু। তাহলে এই ঘরটা যদি একটা এলিমেন্ট হয় বা পদার্থ হয়, তাহলে এই পদার্থটা অ্যাকচুয়াল তৈরি হয়েছে কোন জায়গাটা থেকে? ওই ছোট ছোট ডাস্ট পার্টিকেল বা কণা থেকে, বা মাটির কণা থেকে। সেই মাটির কণাকে আমরা ধরছি অ্যাটম। না ধরাতে পারলাম না? তার জন্য বলছে তাহলে এই পদার্থটা সবচেয়ে ক্ষুদ্রতম কণা। মানে এই পদার্থের এই ঘরটাকে আমি যদি ভাঙতে যাই, তাহলে ইট পাবো। ইটকে ভাঙতে গেলে কি করব? মাটির গুঁড়ো পাবো। ওই ইটটাকে আর পুনরায় ভাঙতে পারবো না। তাহলে এই সবচেয়ে স্মলেস্ট যে পার্টিকলস অফ অ্যান এলিমেন্টের এইটাকেই বলা হচ্ছে অ্যাটম। না বোঝাতে পারলাম না? এই অ্যাটমকে আর কখনো ভাঙা যাবে না, যেটাকে আর কখনো ভাঙা যাবে না। না বোঝাতে পারলাম না? আচ্ছা, এইটা বলে গেছে হচ্ছে ডাল্টন। পরে আমরা দেখেছি যে এলিমেন্টের সবচেয়ে স্মলেস্ট যে পার্টস সেটা অ্যাটম, সেটা ভাঙা যায় না, কিন্তু পরে দেখা গেছে অ্যাটমকে আবার ব্রেক করা যায়। এবং এলিমেন্ট অনলি অ্যাটম দিয়ে তৈরি হয় না। হোয়েন সাচ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম কম্বাইন ইট ফ্রম মলিকিউলস, যখন পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হবে তখন কি তৈরি করবে? না মলিকিউলস তৈরি করবে। যেমন এই অ্যাটম যখন একে অপরের সাথে কম্বাইন করবে তখন তৈরি করবে হচ্ছে মলিকিউল। এই মলিকিউল আবার যখন একে অপরের সাথে কম্বাইন করবে তখন তৈরি করবে এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে ঘরটা যদি একটা এলিমেন্ট হয়, ইটগুলো মলিকিউলস, আর ইটটাকে ভাঙলে আবার পাচ্ছি অ্যাটম। তাহলে হ্যাঁ, কণাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে পরমাণু। না ধরাতে পারলাম না আমি এটুকু? ভেরি গুড। পরে দেখেছি এই অ্যাটমকে ব্রেক করা যায়, এবং এই অ্যাটমকে ব্রেক করলে আরও কিছু সাব অ্যাটমিক পার্টিকেলস আমরা পাবো, বা পারমাণবিক কণা। সেগুলো যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং এগুলো সবই হচ্ছে চার্জ পার্টিকলস, মানে এদেরা আধানযুক্ত নির্দিষ্ট। ইট মে বি পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ অর চার্জলেস। এবার প্রশ্ন হলো, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া আর কি কোনো সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায় না? পাওয়া যায়। যেমন ফার্মি, গড পার্টিকেল, মেসন, এক্সেট্রা, MESON। তাহলে এই পার্টিকেলগুলো পাওয়া যায়। তারপর পজিট্রন, নেগেট্রন, এই পার্টিকেলগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু আমরা এই পার্টিকেলগুলোর বিশেষ যে ইউজ বা বিহেভিয়ার আমাদের এই সিলেবাসে নেই। তা আমাদের মেন আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অ্যান্ড উই নো দ্যাট দ্য চার্জ অফ ইলেকট্রন ইজ নেগেটিভ, প্রোটন ইজ পজিটিভ, অ্যান্ড নিউট্রন ইজ চার্জলেস। হ্যাঁ, না এটুকু বুঝতে পারলি না? আচ্ছা, এবং এরা কে কে ডিসকভার করেছে একটু পড়ে নেবো। যেমন ইলেকট্রন ডিসকভার করে জে থমসন, প্রোটন ডিসকভার করে হচ্ছে রাদারফোর্ড, নিউট্রন ডিসকভার করে হচ্ছে স্যাডউইক। তো এখান থেকে এমসিকিউ আছে যে ইলেকট্রনকে ডিসকভার করবে না জে থমসন, প্রোটন হচ্ছে রাদারফোর্ড, নিউট্রন হচ্ছে স্যাডউইক। তাহলে এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো অ্যাটমে পাওয়া যায়। এইবার প্রশ্ন হলো, তাহলে এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো থাকে কি করে অ্যাটমের ভেতর? তো এই হচ্ছে একটা অ্যাটম দেখতে কিরকম হয় বলি, আমি আগে দেখাই। এই অ্যাটমের মডেল হচ্ছে এরকম দেখ, মানে গ্লোব ইজ দ্য মডেল অফ আর্থ। গ্লোব হচ্ছে, জিওগ্রাফিতে গ্লোব দেখেছিস, গ্লোবটা কিন্তু আর্থের মডেল, বাট গ্লোব ইজ নট এ আর্থ। আমরা আর্থের সমস্ত সাগর, মহাসাগর, দেশ সব এক্সপ্লেন কিসে করতে পারবো? গ্লোব দিয়ে এক্সপ্লেন করতে পারবো। তাহলে আমরা গ্লোবটা আর্থের মতন দেখতে। ঠিক তাই এখানেও অ্যাটম, এটা হচ্ছে অ্যাটমিক মডেল। অ্যাটম এইরকম দেখতে, মানে এই মডেল থেকে আমি অ্যাটমকে ইজিলি এক্সপ্লেন করতে পারবো। তো এখানে একে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতর আছে প্রোটন প্লাস নিউট্রন, এবং এর চারপাশে ইলেকট্রনগুলো একটা সার্কুলার অরবিটে রিভলভ করছে বা ঘুরছে। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাটম। অ্যাটমের হ্যাজ টু পার্ট, ওয়ান ইজ দ্য সেন্ট্রাল পার্ট হুইচ ইজ কল্ড নিউক্লিয়াস, এটা হচ্ছে কেন্দ্রীয় অংশ, যেটাকে নিউক্লিয়াস বলে ডাকা হচ্ছে। হোয়ার প্রোটন অ্যান্ড নিউট্রন ইজ প্রেজেন্ট, যেখানে প্রোটন এবং নিউট্রনটা প্রেজেন্ট করছে। অ্যান্ড দেয়ার প্রেজেন্ট ইজ দ্য নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে এরা যে প্রেজেন্ট আছে, এরা একে অপরের সাথে একটা নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বা নিউক্লিয় আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত আছে। অ্যান্ড দ্য ইলেকট্রন revolve around the nucleus in a fixed circular orbit. ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ঘুরছে? গোলাকার কক্ষপথে ঘুরছে। তাহলে দ্যাট ইজ কল্ড ইলেকট্রন। Again we know that the number of electron is equal to the number of proton present in an atom. কোনো পরমাণুতে যে পরিমাণ ইলেকট্রন থাকবে সেই পরিমাণই প্রোটন থাকবে। তাহলে আমি লিখতে পারি যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট
ইন অ্যান অ্যাটম। এইটা মাথায় রাখতে হবে যে কোনো অ্যাটমের ভেতর যে পরিমাণ প্রোটন থাকবে, যে নাম্বার অফ প্রোটন থাকবে, সেই নাম্বার অফই প্রেজেন্ট থাকবে। না বোঝাতে পারলাম না? সাপোজ যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে প্রোটন কতগুলো থাকবে? 10টা থাকবে। ইফ দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন ইজ নেগেটিভ অ্যান্ড দ্য চার্জ অফ দ্য প্রোটন ইজ পজিটিভ, তাহলে +10 যদি প্রোটন থাকে, +10ই, হ্যাঁ, তাহলে ওভারঅল চার্জটা কত হবে? টোটাল চার্জটা যোগ করব, অ্যাড করব, -10 + 10 কত হবে? 0। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দ্য অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাই তো, যে কটা পজিটিভ চার্জ থাকবে সে কটাই যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল। দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দ্যাট অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এটুকু বোঝা গেছে? এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো জায়গায় বুঝতে না পারলে একবার জানা হয়েছে? আচ্ছা, এই হচ্ছে সাধারণ জেনারেল ফর্মে আমরা অ্যাটমকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এই অ্যাটম প্রথমেই যে এইরকম দেখতে হয়েছে তা না, তার কারণ বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময়ে তাদের ফিলোসফিক্যাল আইডিয়া রেখেছে, তাদের দার্শনিক যুক্তি, তাদের দার্শনিক যে মনোভাব রেখে, এবং সায়েন্টিফিক কিছু এক্সপেরিমেন্ট করেছে, কিছু বিজ্ঞানগত পরীক্ষা করেছে। পরীক্ষা করার পর এরা এই অ্যাটম যে এরকম দেখতে হয় সেটা এক্সপ্লেন করেছে, এবং তার জন্য এরা বিভিন্ন মডেল রিপ্রেজেন্ট করেছে। দ্যাট ইজ কল্ড অ্যাটমিক মডেল, যেটাকে পারমাণবিক মডেল বলা হয়। এবং ভেরিয়াস সায়েন্টিস্ট ভেরিয়াস টাইপ অফ মডেলকে আমাদের সামনে দিয়েছে, এবং যার সবচেয়ে নিউয়েস্ট ফর্ম, যেটা অ্যাডভান্স মডেল, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এটা আমরা পরে পড়ব। আর সবচেয়ে ফার্স্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে ডাল্টনস অ্যাটমিক মডেল, ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব। নাম শুনেছিস? হ্যাঁ। কি মডেল দিয়েছে এবং কি মডেল আমাদের পড়তে হবে সেগুলো আমরা জানব। তাহলে ভেরিয়াস টাইপ অফ অ্যাটমিক মডেল, যেমন ফার্স্ট হচ্ছে জন ডাল্টন অ্যাটমিক মডেল। সেকেন্ড নাম্বার জে থমসন অ্যাটমিক মডেল, জে থমসন অ্যাটমিক। তারপর কে দিয়েছে? রাদারফোর্ডের নাম শুনেছিস? তো রাদারফোর্ড অ্যাটমিক মডেল। অন্য কথা চিন্তা করছিস? রাদারফোর্ড, হ্যাঁ, এখন বুঝতে পারবি অ্যাটমিক মডেল। এরপর এসছে বোরস অ্যাটমিক মডেল। এরপর এসছে সোমারফিল্ড অ্যাটমিক মডেল। এরপর হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এই কটা মডেল সম্বন্ধে আমাদের পড়তে হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? ব্যাস, আমরা এবার এইটুকুতে যাব যে এই অ্যাটমিক মডেলগুলো আমরা পড়ব। বলো বাবা। তোমাকে কিছু করতে হবে না, সব দিয়ে দেবে তোমাকে PDF, আমি দিয়ে দেবো সব যা লাগবে। তোর কাজ শুধু বসে থেকে বোঝা। আচ্ছা, ফার্স্ট আমরা পড়ব হচ্ছে জল ডাল্টন অ্যাটমিক মডেল। প্রথমে জল ডাল্টন ছিল, জল ডাল্টন অ্যাটমিক মডেল। জল ডাল্টন তার অ্যাটমিক মডেল যখন দেয়, তখন তখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়নি, বুঝে গেছে? কম্পিউটার ইনভেনশন হয়নি। না বোঝাতে পারলাম না? তাহলে ও বাস্তব যে এলিমেন্টগুলো আছে আমাদের নেচারে, প্রকৃতিতে যে পদার্থগুলো আছে, সেটাকে ভিজুয়ালাইজ করে, মানে দেখে এবং সে সম্বন্ধে জেনে কিছু স্টেটমেন্ট দিয়েছিল পরমাণু সম্পর্কে। কারণ পরমাণু কথাটা ফার্স্ট ওই ইন্ট্রোডিউস করে, এই প্রথম বলে অ্যাটম কথাটা। এই জন্য একে ফাদার অফ অ্যাটমিসিটি বলা হয়, পরমাণুবাদের জনক বলা হয়। যেমন হেরোডোটাস ইজ দ্য ইতিহাসের জনক, যেমন হেরোডোটাস, তেমনি। তো এই জল ডাল্টন তার অ্যাটমিক মডেলে কি বলে না, ফার্স্ট ও বলছে যে দ্য স্মলেস্ট পার্টিকল অফ অ্যান এলিমেন্ট হুইচ ডাজ নট ব্রেকেবল ইজ কল্ড অ্যাটম। পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, একটা পদার্থকে তুই ভাঙছিস, ভাঙতে একটা সার্টেন টাইম পর এতটাই ছোট করেছিস যে আর ওকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, তাহলে দ্যাট ইজ কল্ড অ্যাটম। না বোঝাতে পারলাম না? তাহলে অ্যান্ড অ্যাটম ডাজ নট ব্রেকেবল, এটাকে কখনো ভাঙা যাবে না। তাহলে আমরা ফার্স্ট লিখতে পারি দ্য এভরি এলিমেন্ট is formed by
combination. Every element is formed by combination. Every element is formed by combination of tiny particles which does not breakable is called atom. বলছে এভরি এলিমেন্ট, সমস্ত পদার্থ ইজ ফর্ম গঠন হচ্ছে বাই কম্বিনেশন অফ যুক্তকরণ, মানে টাইনি পার্টিকলস, টাইনি মিনস ছোট, হুইচ ডাজ নট ব্রেকেবল, যেখানে যাকে আর ভাঙা যাবে না, দ্যাট ইজ কল্ড অ্যাটম। সেকেন্ড স্টেটমেন্ট বলছে অ্যাটম নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। অ্যাটমকে তুমি, পরমাণুকে তুমি সৃষ্টি করতে পারবে না, হ্যাঁ ভাঙতে, ধ্বংস করতে পারবে না। অনেকটা কনজারভেশন ল অফ এনার্জির মতন, যে এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, এনার্জিকে তুমি সৃষ্টি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন আওয়ার ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। আমাদের প্রকৃতিতে বা নেচারে যে পরিমাণ শক্তি আছে সেটা কনস্ট্যান্ট। মানে এক কথায় বলতে পারি যে ওপরওয়ালা টোটাল আমাদের এই নেচারে যেগুলো সৃষ্টি করে গেছে, এই সৃষ্টি কনস্ট্যান্ট। আমি নিজে থেকে করতে পারবো না কোনো কিছু, আমি এটার কি করতে পারি, অনলি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। অ্যান্ড উই ক্যান ট্রান্সফর্ম দ্য এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আমরা এনার্জিকে একটা ফর্ম থেকে একটা ফর্মে চেঞ্জ করতে পারি, কিন্তু যদি ভাবি আমি সৃষ্টি করব নিউ ফর্ম অফ এনার্জি, হবে না সেটা। তেমনি নেচারেও যে নাম্বার অফ অ্যাটমস এক্সিস্ট করছে বা ডিসকভার হয়েছে বা নেচার তৈরি করেছে, এইটা টোটাল কনস্ট্যান্ট। আমি নতুন করে অ্যাটম তৈরি করবো, এটা হবে না। না, ধরতে পারলাম না? ভেরি গুড। তৃতীয় নাম্বার বলছে সেম টাইপ অফ অ্যাটম হ্যাভিং ইকুয়াল মাস অ্যান্ড প্রপার্টিজ। মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যারা সেম টাইপের অ্যাটম, সাপোজ তুই একটা বালতি নিয়ে আসলি, বালতিতে জল নিয়ে এসছিস, আমি এই বোতলটায় জল নিয়ে এসছি। যদি তুই ওই একটা বালতির থেকে 1 মলিকিউলস ওয়াটার যদি তুই তুলতে পারিস, মানে 1 মোল জল যদি তুলতে পারিস, সাপোজ ইমাজিন করে নিতে বলছি, কল্পনা করতে বলছি, আর আমি যদি এখান থেকে একটা মলিকিউল তুলতে পারি, তাহলে ওই 1 মলিকিউল ওয়াটারে হাইড্রোজেন কটা আছে? H2O। তার মানে হাইড্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? 1টা আছে। তো সাপোজ তুই ধর ওই 1 মলিকিউল ওয়াটার থেকে তুই এই অক্সিজেনটাকে আলাদা করতে পেরেছিস, ধরে নে। আর আমিও আমার জলের বোতলের যে 1 মলিকিউল আমি ওয়াটার তুলেছি, তার মধ্যে অক্সিজেনকে আলাদা করতে পেরেছি। তো বলতে চাইছে দুটোই যেহেতু অক্সিজেন, দেয়ারফর সেম টাইপ অফ অ্যাটম, সো উই ক্যান সে দ্যাট বোথ হ্যাভ ইকুয়াল মাস অ্যান্ড প্রপার্টিজ। দুজনারই ভর এবং ধর্ম সমান হবে। তো স্বাভাবিক বিষয়, তুইও একটা অক্সিজেন অ্যাটম তুলেছিস, আমিও একটা অক্সিজেন অ্যাটম তুলেছি, তাহলে দুজনারই মাস অ্যান্ড প্রপার্টিজ ইকুয়াল হবে। তুই যদি একটা হাইড্রোজেন তুলিস আর আমি যদি একটা অক্সিজেন তুলি, তাহলে হ্যাঁ, 2 ডিফারেন্ট টাইপ অ্যাটমস হ্যাভিং দেয়ার ডিফারেন্ট মাস অ্যান্ড প্রপার্টিজ। না, বোঝাতে পারলাম না আমি? ভেরি গুড। তার মানে উই ক্যান সে দ্যাট different type of atoms having different mass and properties। না, আমি ধরাতে পারলাম না? ইজ ইট ক্লিয়ার? আলাদা আলাদা কথা। বাহ, ভেরি গুড। তুই তো বুঝতে পারছিস। কঠিন লাগছে নাকি? কেমিস্ট্রি যে সবচেয়ে সিম্পলেস্ট, সহজ জিনিস, তোকে শুধু বুঝতে হবে। হ্যাঁ, না না, ওটাও সোজা, আরও সহজ। এটাই কঠিন, এখানে নাম্বার পাবি না, অর্গানিকে ফুল নাম্বার পাবি। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট স্টেটমেন্টে চলে আসি। নেক্সট স্টেটমেন্ট বলছে যে হোয়েন অ্যাটম কম্বাইন টু ফর্ম এলিমেন্ট, ইট কম্বাইন উইথ এ সিম্পল রেশিও। হোয়েন অ্যাটম কম্বাইন টু ফর্ম এলিমেন্ট, পরমাণু যখন কম্বাইন করে পদার্থ তৈরি করবে। হোয়াই we cannot say when atom is combined to form molecule, because molecule অনেক পরে ডিসকভার হয়। অ্যাভোগাড্রো মলিকিউলের কনসেপ্ট দেয় বা অণুর, যখন জল ডাল্টনের প্রায় 60 ইয়ার্স পর মলিকিউল তৈরি হয়, মানে মলিকিউল সম্বন্ধে কনসেপ্ট আছে। তাই আমরা বলতে চাইছি যে when atom combine it from element not a molecules। অ্যাডভান্স এখন ডেফিনেশনে আমি এটা পড়তে পারি যে when atom combine it from molecules
অ্যান্ড হোয়েন মলিকিউল কম্বাইন্স টু ফর্ম এলিমেন্ট, যখন পরমাণুগুলো যুক্ত হবে তখন অণু তৈরি করবে, অণু যখন যুক্ত হবে পদার্থ তৈরি করবে। না ধরাতে পারলাম না? ভেরি। তো এটাই বলতে চাইছে, হোয়েন অ্যাটম কম্বাইন টু ফর্ম এলিমেন্টস ইট কম্বাইন উইথ এ সিম্পল রেশিও। এটা কম্বাইন করবে একটা সিম্পল রেশিওতে। আমি একটা এক্সাম্পল নিই, তাহলে আরও ক্লিয়ার হবে আইডিয়াটা। সাপোজ ওয়াটার H2O, জল। তো এদের যদি হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের রেশিওটা দেখা যায়, তাহলে 2:1। দিস ইজ কল্ড দ্য সিম্পলেস্ট রেশিও অ্যান্ড দিস ইজ দ্য ফ্র্যাকশনাল রেশিও। ফুল ডিজিটে নাই। তা ফুল ডিজিটে না থাকলে এইরকম এলিমেন্ট আমি দেখতে পাবো না যে এরকম আছে H1/3 O 2/5, এরকম এলিমেন্ট ফর্মেশন হবে না কখনো। নেচারে যা আছে, হ্যাঁ, ফুল ডিজিট, অ্যাকচুয়াল ফুল ডিজিট ফর্মে থাকে। আমরা মানুষকে যেমন গণি, একজন মানুষ, দুজন মানুষ, বলি নাকি 1.5 জন মানুষ, তা হবে না। তো হ্যাঁ, এলিমেন্টেরও তাই। হ্যাঁ, যে তারা যখন ফর্ম হবে অলওয়েজ সিম্পল রেশিওতেই কিন্তু ফর্ম হবে। না এটুকু ধরাতে পারলাম না আমি? ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এই ছিল জল ডাল্টনের স্টেটমেন্ট। এখানে কোনো এক্সপেরিমেন্ট ছিল না সায়েন্টিফিক, ঠিক আছে? এবং পরে আরও যত অ্যাডভান্স মডেল এসছে, টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, দেখা গেছে অনেক কিছু জিনিস জল ডাল্টনের যে স্টেটমেন্ট ছিল সেখানে লিমিটেশনস দেখা গেছে। আমরা ভুল বলবো না, এখানে ত্রুটি বলবো। তার কারণ ইনি অনেক বড় মাপের বিজ্ঞানী ছিলেন এবং সেই সময় যে তিনি এই কনসেপ্টটা দিয়ে গেছেন এটাই বিরাট ব্যাপার। কারণ সেই সময় কোনো কম্পিউটার ছিল না, কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট সেই সময় যে এত অ্যাডভান্স সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল না। তো ওই জন্য আমরা এদের কিছু লিমিটেশনস আছে, এই লিমিটেশনসগুলো আমরা নেক্সটে যাব। এরপর আমরা পড়ব হচ্ছে জে থমসন অ্যাটমিক মডেল। আচ্ছা, জে থমসন যখন তার অ্যাটমিক মডেল রিপ্রেজেন্ট করে, তখন অ্যাটমে যে ইলেকট্রন এবং প্রোটন আছে, মানে অ্যাটমের ভেতর যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ আছে, সেটা অলরেডি ডিসকভার হয়ে গেছে। কিন্তু নিউট্রন ডিসকভার হয়নি। নিউট্রন ডিসকভার হয় 1932-তে, 1913 সালে, সরি 1932 সালে। এবং প্রোটন ডিসকভার করে হচ্ছে রাদারফোর্ড। অনেকে দেখবি অনেক বই লেখা আছে, গোল্ডস্টেইন, হ্যাঁ, অনেক বই লেখা আছে দেখবি, আর্নেস্ট গোল্ডস্টেইন, রাদারফোর্ড এক্সেট্রা লেখা আছে, মার্সডেন লেখা আছে। কিন্তু অ্যাকচুয়াল এর পেছনে মেন যে এক্সপেরিমেন্টটা লঞ্চ করেছিল সেটা রাদারফোর্ড। তার জন্য রাদারফোর্ডকেই আমরা বলি যে রাদারফোর্ড প্রোটন ডিসকভার করে। প্রোটন রাদারফোর্ড ডিসকভার করে 1913-এর পরে। 1913-এ তার আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেছিল, নাম শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ, ওটা 1913-এ করেছিল। 1907 থেকে 1913-এ প্রায় 62 to 65 বার ওই এক্সপেরিমেন্টটা করেছিল, 62 থেকে 65 বার। তারপর আলটিমেট রেজাল্টে আসতে পারে। তো তারও আমি আগের কথা বলছি, সেই সময় এটা একটা কনসেপ্ট ছিল যে আমাদের একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতেই যদি আমরা ভাবি, আমরা মানুষ, আমার মধ্যে সব ভালো গুণ থাকবে না, কিছু খারাপ গুণ থাকবেই। তাহলে কিছু ভালো কিছু খারাপ জিনিস নিয়েই তৈরি। তাহলে কারো যে কোনো বডি যখন ফর্মেশন হচ্ছে, একটা পজিটিভ কিছু নেগেটিভ অ্যাটিচিউড দিয়ে তৈরি। প্ল্যান্টসের ক্ষেত্রেও এটা দেখা যাবে। কিছু প্ল্যান্টস খুব আমাদের উপকারী, ওষুধ হিসেবে কাজ হয়। কিছু প্ল্যান্ট খেলে পাগল হয়ে যাবি বা মারা যাবি। তাহলে এলিমেন্ট, আমাদের গোটা বডিটাই অ্যাটমস দিয়ে তৈরি। যদি আমাদের গোটা বডি দেখিস, তাহলে আমাদের বডির স্ট্রাকচারাল অ্যান্ড বেসিক ইউনিট কি? অ্যামিনো অ্যাসিড, ঠিক কি না? লাস্টের চ্যাপ্টার বায়োমলিকুলস পড়েছিস তো, পড়ে এসেছিস, ওখানে অ্যামিনো অ্যাসিড নাম শুনেছিস তো। হোয়েন অ্যামিনো অ্যাসিড কম্বাইন ইট ফর্ম পেপটাইডস, হোয়েন পেপটাইড কম্বাইন ইট ফর্ম পলিপেপটাইড, হোয়েন পলিপেপটাইড কম্বাইন ইট ফর্ম প্রোটিনস, হোয়েন প্রোটিন কম্বাইন ইট ফর্ম tissues, when tissues combine it form organ, and various type of organ combine to form our human body, তাই না? তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচারাল অ্যান্ড বেসিক ইউনিটটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডটা আবার তৈরি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন দিয়ে, তাহলে ওয়ান টাইপ অফ অ্যাটম দিয়ে। তাহলে এই অ্যাটমটা আমার বডিতে আছে, তাহলে আমার বডি যে বিহেভিয়ারগুলো দেখাবে, অবভিয়াসলি অ্যাটমগুলো আমার সেই বিহেভিয়ারই দেখাবে, থাকতেই হবে তার মধ্যে প্রেজেন্ট। তার কারণ আমি অ্যাটম দিয়েই ফর্ম হচ্ছি।
তো সায়েন্টিফিক মানে এক্সপেরিমেন্টে এটা অবজার্ভ করা গেছিল যে অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে হচ্ছে এখানে পজিটিভ চার্জও থাকবে, নেগেটিভ চার্জও থাকবে। তখন পজিটিভ চার্জকে পজিট্রন বলা হতো সেই সময়, প্রোটনের কোনো কথা আসেনি, এবং নেগেটিভ চার্জকে বলা হতো নেগেট্রন। পরে আরও এক্সপেরিমেন্ট করেছে, পরে দেখা গেছে, দিয়ে এগুলোকে নাম চেঞ্জ করে লাস্টে প্রোটন অ্যান্ড ইলেকট্রন এসছে। আমি ইলেকট্রন বললাম তো, প্রোটন অ্যান্ড ইলেকট্রন বললাম তো, নিউট্রন বলছিলাম না তো? না, ভেরি গুড, ঠিক আছে। তা জে থমসন তার অ্যাটমিক মডেলে বলছে যে, তাহলে প্রশ্ন হলো জে থমসনকে এটা বলা হয়েছিল তাহলে অ্যাটমে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জগুলো আছে কি করে? তো ও বলছে যে আপনি এইটা ধরেন একটা, আপনি পায়েস খান, তো এটা ধরেন একটা পায়েসের বাটি, তা পায়েসের বাটিতে ক্ষীর থাকে আর ক্ষীরের মধ্যে এরকম চালগুলো থাকে, ঠিক কি না? পায়েস খেয়েছিস তো, না খাসনি? খেয়েছিস, ভেরি গুড। তাহলে এই চার্জগুলোকে আপনি ধরে নেন নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর এই নেগেটিভ চার্জটা অ্যাকচুয়াল ভাসছে পজিটিভ চার্জের মধ্যে। তো ব্রিটিশ যারা ল্যাটিনার্স আর কি, ওরা আবার ক্ষীরকে পাম পুডিং বলতো। হ্যাঁ, ওইখান থেকেই নামটা এসছে, পাম পুডিং মডেল, না বুঝতে পারলি না? আর আমরা এই যারা চাষা বাঙাল আর কি, আমরা এটাকে আরও কঠিন লাগে, ওই জন্য আমরা একটু তরমুজ দিয়ে পড়বো, যে এটা যদি তরমুজ হয়, এই তরমুজের এটা হচ্ছে টোটালটা রেড পার্ট, লাল অংশটা, আর এখানে বীজগুলো কালো কালো অবস্থায় থাকে। সবাই বেঙ্গলি মিডিয়াম তো, অনলাইন যারা আছে, না ইংলিশ মিডিয়াম আছে? বেঙ্গলি মিডিয়াম, আচ্ছা। তা এইটা হচ্ছে এই তরমুজ, তা এই তরমুজের এই নেগেটিভ বীজগুলো হচ্ছে বলছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর এই রেড পার্টটা হচ্ছে পজিটিভ চার্জ। তাই এটাকে ওয়াটার মেলন না লেমন, হ্যাঁ ওয়াটার মেলন মডেলও বলা হয়। ওয়াটার মেলনের বাংলা হচ্ছে কী রে? তরমুজ। এটুকু ক্লিয়ার হয়েছে? এর বেশি এখানে দিতে পারেনি এক্সপেরিমেন্টে আর কিছু, শুধু বেসিক স্ট্রাকচারটা দিয়েছিল যে প্রোটন এবং ইলেকট্রনগুলো কিভাবে আছে। এখানেও প্রচুর লিমিটেশনস আছে। এখানে ইলেকট্রনের এক্স্যাক্ট অ্যারেঞ্জমেন্ট কী আছে এই এক্সপ্লেন করতে পারেনি এখানে, ঠিক আছে? প্রোটন যে অ্যাকচুয়াল ফিক্সড চার্জ প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যে প্রোটনটা প্রেজেন্ট থাকে ফিক্সড চার্জ হিসেবে, হোয়াই, এটা কেন থাকে, এটার কোনো এক্সপ্লেনেশন ছিল না। ইলেকট্রন ইজ মুভেবল, এই যে অ্যাটম থেকে আয়ন তৈরি হয়েছে, তাই না? হোয়েন সল্ট ডিজলভ ইন ওয়াটার ইট গিভস পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, জাস্ট লাইক স্ট্রং ইলেকট্রোলাইট, মানে হচ্ছে পাতি কথায় লবণ ধরে নেব, এই যে খাওয়ার লবণ, জলের মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে চামচ দিয়ে গুলে নেব, গুলে নিলেই দেখা যাবে NaCl, চোখে তার দেখতে পাবো না, এক্সপেরিমেন্টে আসবো যে এটা একটা পজিটিভ চার্জ তৈরি করছে, একটা নেগেটিভ চার্জ। কী করে এক্সপেরিমেন্টে আসতে পারি না, একটা তার ঢুকিয়ে দেবো, দিয়ে প্লাগে সুইচ দিয়ে দেবো, আর ওই গ্লাসের ভেতরে আর একটা তার ঢুকিয়ে বাল্ব লাগিয়ে দেবো, বাল্বটা দেখবো জ্বলছে, বাড়িতে করতে আসে না, ফিউজ হয়ে যাবে, বুঝতে পারলি না? তাহলে আয়ন কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাই তো? আয়নগুলো কি করে আমরা জানি, দ্রবণে আয়নগুলো ইলেকট্রিসিটিকে পরিবহন করে। তাহলে ওইখানে যদি আয়ন না থাকতো ওই বাল্বটা জ্বলতো না। এই জন্য আমরা বলতে পারছি when NaCl dissolve in water it gives Na plus and Cl minus n. That is why though it form ions so it conduct electricity, বা এ তড়িৎটা পরিবহন করছে। তাহলে এই যে আয়ন, কি করে আয়নটা ফর্মেশন হচ্ছে, এটার প্রপার এক্সপ্লেনেশন জে থমসন থেকে আসতে পারবে না। স্বাভাবিক বিষয়, ইলেকট্রনের বিহেভিয়ারই এখানে দিচ্ছে না, মানে বলতে পারছে না, ধরাতে পারলাম না। পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে? পাম পুডিং মডেল ইজ ডিরাইভড বাই জে থমসন, রাদারফোর্ড, গোল্ডস্টেইন, হেনরি মার্সডেন। তাহলে জে থমসন আছে, জে থমসনে টিক মারবো, না বোঝাতে পারলাম না? আমি MCQ একটু থিওরিটা আগিয়ে নিয়ে তারপর করাবো। এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? ভেরি গুড। তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এরপর চলে আসবো রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড তার অ্যাটমিক মডেল দেওয়ার আগে, এই অ্যাটমিক মডেল যখন রিপ্রেজেন্ট করে তার আগে অনেকবার পরীক্ষা করে, একটাই পরীক্ষাকে প্রচুরবার করে, এবং যে পরীক্ষাটার নাম বা যে এক্সপেরিমেন্টটার নাম ছিল আলফা পার্টিকল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট।
EXPT মানে এক্সপেরিমেন্ট, বুঝলি তো, মানে পরীক্ষা। তাহলে এই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট জানার আগে এই ওয়ার্ডগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে কি। আলফা পার্টিকেল, হোয়াট ইজ আলফা পার্টিকেল? আলফা পার্টিকেল কি জানা আছে? আলফা রে নাম শুনেছিস? আচ্ছা আমি একটু বলে দিই। কিছু কিছু পরমাণু বা অ্যাটমের নিউক্লিয়াস আনস্টেবল হবে। নিউক্লিয়াস মানে অস্থায়ী হবে। অস্থায়ী হলে এই নিউক্লিয়াস থেকে কিছু ইনভিজিবল রে বেরোতে থাকবে বা অদৃশ্য রশ্মি বেরোতে থাকবে, এবং এই অ্যাটমটা দেখা গেল ইউরেনিয়াম ছিল, এই আস্তে আস্তে কনভার্ট হয়ে অন্য কোনো পদার্থ তৈরি করবে। কখন তৈরি করবে? যখন নিউক্লিয়াস আনস্টেবল হবে। নিউক্লিয়াস কেন আনস্টেবল হবে পরে বলছি, আগে যখন এই নিউক্লিয়াস অস্থায়ী হবে, মানে প্রোটন আর নিউট্রন একসাথে থাকতে চাইবে না, ওরা ও বেরিয়ে যেতে চাইবে, বা ওখানে একটা কলিশন হবে বা একটা সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার দরুন এখান থেকে কিছু ইনভিজিবল রে, অদৃশ্য রশ্মি বেরিয়ে যেতে থাকবে। দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ এনার্জি। ধরে নিতে পারি কিছু শক্তি বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড আলফা, বিটা অ্যান্ড গামা। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। তো এরকম আলফা, বিটা, গামা এই সমস্ত পার্টিকলস আর লাইটগুলো যখন বেরোতে থাকবে, ইনভিজিবল রেগুলো, তখন ধরে নেওয়া হয় এই অ্যাটমটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে কনভার্ট হয়েছে, মানে তেজস্ক্রিয় পদার্থ। এই কথাটা নিশ্চয়ই শুনেছিস? ভেরি গুড। এই তেজস্ক্রিয় পদার্থের মধ্যে এই হচ্ছে এই আলফা পার্টিকেল, এইটাই হচ্ছে ওই আলফা পার্টিকেল, মানে এইখান থেকে ও আলফা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকেও আলফা পার্টিকেলকে নিয়েছে, নিয়ে ওই আলফা পার্টিকেল দিয়ে এক্সপেরিমেন্টটা করেছে। এটুকু বোঝা গেল যে এক্সপেরিমেন্টে আলফা পার্টিকেল লেখা আছে, মানে এই আলফা পার্টিকেল দিয়েও কোনো না কোনো কাজ করেছে। না ধরাতে পারলাম না? ভেরি গুড। এরপর বলছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং কথাটা আমরা পড়ি লাইটে, স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট মানে কি এটা জানতে হবে, আমি বাংলাটা জানি না স্ক্যাটারিংয়ের। তো যদি কোনো অবস্ট্যাকলসের ওপর লাইট এসে পড়ে, তাহলে লাইট তার পাথওয়েটাকে চেঞ্জ করে ফেলে। খুব সুন্দর দেখব কোথায়? সূর্য আছে, গোটা ঘর বন্ধ, ভেন্টিলেটর দেওয়া আছে, সূর্যের আলোটা যখন পড়বে একটা জায়গায় পড়ে দেখবি এরকম হয়েছে, ও আর যেতে পারছে না। আর এইখানে আমি টুক করে একটা আয়না বসিয়ে দেবো, দেখবো ঘরের দিকে, হ্যাঁ, তাহলে লাইটটা এখানে একটা রিফ্লেকশন হচ্ছে, মানে প্রতিফলন হচ্ছে। নট অনলি শুধু প্রতিফলন, অবস্ট্যাকলসের উপরে পড়ছে, তার পাথওয়েটা এদিকে দিয়ে যাওয়ার কথা ছিল, যাচ্ছে কোন দিক দিয়ে? উল্টো দিক দিয়ে। তাহলে হোয়েন লাইট ফলস ইন এ অবস্ট্যাকলস ইট চেঞ্জ ইটস পাথওয়ে, তার যে পথটা, হ্যাঁ, পথটাকে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তো এইটাকেই বলা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। না বোঝাতে পারলাম না আমি যে স্ক্যাটারিং অফ লাইট কি? হ্যাঁ, এইটুকু বুঝে গেছে কি? তার মানে এই স্টেটমেন্টটা থেকে এটা অবজার্ভ করা যায় যে আলফা পার্টিকেলকেও কোনো অবস্ট্যাকলস বা বাধার উপর ফেলেছে, দিয়ে আলফা পার্টিকেলটা তার পাথওয়েটাকে চেঞ্জ করেছে। না ধরাতে পারলাম না এটুকু? তো এই হচ্ছে মেন পরীক্ষার বিষয়বস্তু। এই এক্সপেরিমেন্টটা স্টার্ট হয় 1907-এ, 1907 খ্রিস্টাব্দে। বুঝে গেছে? রাদারফোর্ড প্রায় 12-13 বার এই এক্সপেরিমেন্টটা করে, কিন্তু ওর চিন্তাভাবনা অনুযায়ী যে রেজাল্টটা আসার কথা ও ওই রেজাল্ট খুঁজে পাচ্ছিল না। তখন আর্নেস্ট এবং মার্সডেন ওর আন্ডারে তখন বিএসসি করছিল, মানে গ্র্যাজুয়েশান করছিল। এখন যেমন পিএইচডি যখন করবি তখন কোনো স্যারের আন্ডারে করতে হয়। আগে স্কুল পার করে বাইরের কনসেপ্টে স্কুল নাই, জানিস তো? বাইরে তুই 1 to 4 পড়বি প্লে স্কুল, 5 to 8 হাই স্কুল, এরকম পড়লি, 9 to 10 ডিপ্লোমা। মানে আমাদের এখানে যেমন কি একদম 10 পর্যন্ত কি মাধ্যমিক, ওখানে ওইসব নাই ভাই। আর 8 পর্যন্ত পড়লে এসো, বহুত পড়লে এসো, এবার কাজ রিলেটেড তুমি পড়াশোনা করো, দ্যাট ইজ কল্ড ডিপ্লোমা। তারপর যখন যেই 10 হয়ে গেল, 11-12 পর্যন্ত একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত, দ্যাট ইজ কলেজ। যেই কলেজ হয়ে গেল, যেই মাস্টার্স করছিস তখন স্কুলস, তখন ওদের ওখানে, আমরা এখানে মাস্টার্স করলে কী বলে? ইউনিভার্সিটি। আদার্স কান্ট্রিগুলো যখন পড়ায়, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে স্কুলস বলে। আর পরে যখন করবি পোস্ট ডক করবি, মানে আফটার পিএইচডির পর। তো এখানে তখন ওই গ্র্যাজুয়েশনেই টিচার তার স্টুডেন্টের আন্ডারে নিয়ে নিত শেখানোর জন্য, হাতে ধরে শেখাতো এক্সপেরিমেন্ট। এখন যেমন তোদের থিওরি বলে দিয়ে ছেড়ে দেয়, এই এক্সপেরিমেন্ট তুমি ভাই ওই 2 দিন নিয়ে যায়, প্র্যাকটিক্যাল দেখবি। আগেকার দিনে এসব হতো না, এই জন্য আগেকার দিনে নাম্বার অফ সায়েন্টিস্ট অনেক বেশি বেরিয়েছে, এখন নাম্বার অফ সায়েন্টিস্টের পরিমাণ কম। সেই কারণে, কারণ মাস্টারমশাই আগে বইয়ের সাথে হাতে ধরে ল্যাবে কাজ করিয়ে দিত। তো সেই সময় ওই গ্র্যাজুয়েশন মার্সডেন এবং আর্নেস্ট রাদারফোর্ডের আন্ডারে তখন গ্র্যাজুয়েশন করছিলেন। এবং রাদারফোর্ড তখন বলে যে দেখো আমি এই এক্সপেরিমেন্টটা করছি, কিন্তু আমার যেসব আসানোর রেজাল্টগুলো আছে সেগুলো মিলছে না, তোমরা একবার করে দেখো। তো স্বাভাবিক ব্যাপার, স্টুডেন্ট, স্যার বলেছে সিরিয়াসলি করবে, ন্যাচারাল ম্যাটার এটা।
ওরা এই এক্সপেরিমেন্টটাকে পরে করে এবং যে যে রেজাল্টগুলো এনেছে অবিশ্বাস্যভাবে রাদারফোর্ড যা যা ভেবেছিল যে আমার এই রেজাল্টগুলো আসার কথা, এই রেজাল্টগুলো চলে এসেছিল। এবং এই এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করেই এই মডেলটা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল ড্র হয়। তা আমরা প্রথম থেকে দেখব, কঠিন জিনিস, ঘাবড়ানোর কিছু নাই, অল্প অল্প করে বুঝবি, যে জায়গায় বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে আলফা পার্টিকেল নিতে গেলে আলফা পার্টিকেল একটা সোর্স নিতে হবে। তাহলে অ্যান্ড অবভিয়াসলি দ্য সোর্স অফ আলফা পার্টিকেল ইজ রেডিও অ্যাক্টিভ হতে হবে, না তো কোথা থেকে পাবো আলফা পার্টিকেল? তাই এই জন্য ও বিসমাথের একটা কম্পাউন্ড নিয়েছিল, বিসমাথের একটা কম্পাউন্ড নিয়েছিল, এই যার অ্যাটমিক নাম্বার ছিল 86, মাস নাম্বার 214 এবং একটা রেডিও অ্যাক্টিভ স্পিসিস। এটা তা রেডিও অ্যাক্টিভ স্পিসিস যখন আলফা বিটা গামা সবই বেরোবে, তো বেরোলে আমার বডির মধ্যে দিয়ে যদি যায় আমার ব্লাড ক্লটিংও করে দিতে পারে। কারণ রেডিও অ্যাক্টিভ রে ইজ ভেরি হার্মফুল রে, যেমন এক্সরের মতন। ডাক্তার এক্সরে বেশি করতে দেবে না তোকে, দেখবি দু তিনবার পা হাতটা ভেঙেছি, 1 মাসের মধ্যে 2-3 বার বলবে এক্সরে করে নিয়ে আসো, করতে পারবে না, কারণ জানে বডির সেলকে ড্যামেজ করবে না। বুঝতে পারলাম না? তেমনি এই আলফা বিটা পার্টিকেল যেগুলো বেরোবে সেগুলো হার্মফুল রে। তাহলে আমি এক্সপেরিমেন্ট করছি, এদিকে আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে মরে যাচ্ছি, তাহলে তো আর কোনো লাভ হবে না। মানব কল্যাণে কী করে ইউজ করবো আমি? তাই জন্য এই রেডিও অ্যাক্টিভ রেটাকে প্রোটেক্টেড করতে হবে যাতে কোনোভাবে চারি সাইডে না ছড়ায়। এই জন্য এখানে একটা পার্টিকেল বক্স ইউজ করা হয়, মানে একটা বক্সের মধ্যে এটা রাখা হয়। বাচ্চাকালে অ্যালুমিনিয়ামের বাক্স দেখেছিস তো? অ্যালুমিনিয়ামের বাক্স দিয়ে দেখি স্কুল যায়, বই রাখে ওর ভেতর, দেখিস নি তোরা? তোরা তো এখনকার জেনারেশনে দেখবি কী করে? তো ওইরকম বক্স, এই বক্সটা কিন্তু আর অ্যালুমিনিয়ামের না, এটা লেডের হবে। কারণ এই লেড ভেদ করে এই আলফা বিটা গামা যেতে পারবে না, বিকজ lead is the stable element in radioactive series. ইউরেনিয়ামের খনিতে লেড পাওয়া যায়, কারণ ইউরেনিয়াম আস্তে আস্তে কনভার্ট হতে হতে সবচেয়ে স্টেবল বা স্থায়ী কম্পাউন্ড লেডে হয়, এবং লেডকে পেনিট্রেট করার ক্ষমতা আলফা বিটা পার্টিকেলের নেই প্রায়। ওই জন্য যদি লেড বক্স দিয়ে দিই আলফা বিটা গামা বেরোবে না। এইবার এইখানে একটা ছোট্ট হোল করে দেবো, এই মানে একটা ফাঁকা জায়গা করে দিয়েছি, তাহলে এখান দিয়ে রেগুলো বেরোবে। তা আলো যখন ছড়াবে, টর্চের লাইট জ্বালাবি, এইভাবে যাবে আলো আর এইভাবে যাবে, সোজা যাবে। 1 বিম অফ লাইটে আমি সহজে করতে পারবো না, তাহলে আমাকে 1 বিম অফ লাইট যদি করতে হয়, মানে এই রকম লাইটগুলো যাবে, আমি চাইছি এই রকম যাবে, দ্যাট ইজ কল্ড 1 বিম অফ লাইট। এটা 1 বিম অফ লাইট না, এই লাইটটা ছড়াচ্ছে, চারি সাইডে ছড়িয়ে যাচ্ছে। তা আমার এই 1 বিম অফ লাইট কেন দরকার? তার কারণ আমি অবস্টাকলসের উপর ফেলবো, তাহলে এটা নাম্বার, যদি 1 বিম অফ লাইট করতে পারি অবস্টাকলসের উপর বেশি অ্যামাউন্ট অফ লাইট ফেলতে পারবো। আর ইয়ে করতে পারলে এখানে আমার অবস্টাকল আছে, ছড়িয়ে চলে যাচ্ছে, তাহলে কি আর হবে? নাম্বার অফ লাইটই বেশি নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য এখানে একটা ফিল্টারেট বসাবো বা ফিল্টার বসাবো এই, এবং এই ফিল্টারটা পিবিএসের, লেড সালফাইডের। এর দুটো কাজ আছে, এক তো এটাকে 1 বিম অফ লাইটে নিয়ে যাবে না, ধরাতে পারলাম না। আর সেকেন্ড অফ অল আলফা বা গামা এই আদার্স যে পার্টিকেলসগুলো আছে, এই পার্টিকেলসগুলোকে কিছু পরিমাণে অ্যাবজর্ব করবে। ফলে কেন? কারণ আমার আলফা পার্টিকেলস দরকার, যদি গামা বিটাকে কিছু পরিমাণে অ্যাবজর্ব করতে পারে আমার এক্সপেরিমেন্টটা পিওর হবে। কারণ আলফা পার্টিকেল আমি মারছি, কাজ আলফা পার্টিকেল নিয়ে করব, ওখানে গামা চলে আসছে, বিটা চলে আসছে, তাহলে তার হবে না। আমি পড়াচ্ছি, অন্য মাস্টারমশাই বায়োলজি পড়াচ্ছে, কেউ তো তুই কিছুই বুঝতে পারবি না, তো ঠিক তাই। তা ওই জন্য এই কিছু আদার্স পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করবে এবং 1 বিম অফ লাইট তৈরি করবে। এই লাইটকে বা এই আলফা পার্টিকেলকে ফেলবো একটা মেটাল ফয়েলের ওপর, দ্যাট ইজ গোল্ড ফয়েলের ওপর ফেলবো। ফয়েলের বাংলা হচ্ছে মানে পাত, দেখবি হ্যাঁ, আর পানে দেখবি অ্যালুমিনিয়ামের ফয়েল দেয়, এরকম করে সুন্দর করে সাদা কালারের চকচকে ফাইল মুড়ে দেয়, দেখিস নি? মিষ্টিতে দেয়, ওগুলোকে বলে অ্যালুমিনিয়ামের ফয়েল। ওই রকমই গোল্ডের ফয়েল হয় না, ধরতে পারলাম না? বাইরে তরকা কিনতে যাবি, আদার্স আরও ভালো ভালো রেস্টুরেন্টে খাবার কিনতে যাবি, অ্যালুমিনিয়ামে দেখবি ফাইল দেবে, চকচক করে, ওটা অ্যালুমিনিয়াম মেটালের, বুঝতে পারলাম না? তা ওই রকমই আমি গোল্ডের নেব, গোল্ড মানে সোনার, এই সোনার এরকম গোল্ড ফয়েল নেব, এবং এইটার যে থিকনেস, এই থিকনেসটা 0.0004 মিলিমিটার, এত সরু, একদম পুরো সরু আর কি, যে এই রকম থিকনেসের একটা গোল্ড ফয়েল নেব এবং এই লাইটটা এখানে গিয়ে ফেলবো। তাহলে অবস্টাকলসের উপর বাধা তৈরি করলে কী হবে?
ও তার পথ এঁকে চেঞ্জ করে দেবে না। এটুকু বোঝাতে পারলাম না আমি? এবার প্রশ্ন এখানে আসতে পারে যে স্যার সবই তো ঠিক হলো, তা আপনি গোল্ডই নিলেন কেন? আপনি অ্যালুমিনিয়াম নিতে পারতেন, লোহা নিতে পারতেন, ওর মাথায় ঢুকলো কী করে যে গোল্ড নিতে হবে? বিকজ গোল্ড ইজ ফ্রম ওয়ান লেয়ার অফ অ্যাটম, মানে সোনাকে যত আমি প্রেশার দেব পাতলা ফয়েলে করতে পারবো আর কি, পাতলা প্লেট করতে পারবো। হ্যাঁ, সেটাকে সায়েন্সের ভাষাতে বলছে ওয়ান লেয়ার অফ অ্যাটম। ওই জন্য গোল্ডে মা বোনরা দিকে জুয়েলারিতে ইউজ করে, কারণ অল্প সোনা নিবে একদম সুন্দর কানের নাকের তৈরি হয়ে যাবে। লোহা নিয়ে দেখ তো করতে পারবি না, তুই পিটাতে পিটাতে দিন চলে যাবে তোর, ওয়ান ফর্ম অফ লেয়ার করতে পারবো না। এবার এখানে জানতে হবে ওয়ান ফর্ম অফ লেয়ার কী, বা পরমাণুর একটা লেয়ার বলতে কী বোঝো? মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছিস কোনো না কোনো সময়, আচ্ছা মিষ্টিওয়ালা যে প্যাকেটটায় মিষ্টি দেয় এইভাবে মিষ্টিগুলোকে রাখে না, রাখে না? এরকম করে রাখে তো। দ্যাট ইজ কল্ড ওয়ান ফর্ম অফ লেয়ার, একটা লেয়ার। এই একটা লেয়ারের বৈশিষ্ট্য কি? দেখ এই জায়গাগুলো ফাঁকা আছে তুই দেখতে পাবি। যদি বেশি মিষ্টি নিস, মিষ্টিওয়ালা প্যাকেট বাঁচানোর জন্য কি করে? এই মিষ্টির ওপর আবার মিষ্টি দিয়ে দেবে, ঠিক কি না? দিয়ে দেয় না? তাহলে দেখ এই দুটো এই যে চারটে, এই পিছনের চারটে মিষ্টি ছিল, এর মিডিলে যে ফাঁকটা ছিল, এই ওপরের মিষ্টিটা দিলে আর দেখা যাবে? দ্যাট ইজ কল্ড সেকেন্ড লেয়ার। তো অ্যাটমকে ওরকম এই সিঙ্গেল লেয়ারে কনভার্ট করা যাবে, সেটা অনলি গোল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। গোল্ড ভালো সিঙ্গেল লেয়ার ফর্ম করতে পারবে। ফলে গোল্ডকে যদি একটা অ্যাটম হিসেবে কনসিডার করি, গোল্ডকে বা সোনাকে যদি একটা অ্যাটম বা পরমাণু হিসেবে ধরে নিই, এই পরমাণুর সিঙ্গেল লেয়ারে খুব সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এমটি স্পেস আছে না নাই, অ্যাটমগুলো কীরকম, এগুলো সবই কিন্তু দেখতে পাবো, যেটা গোল্ডের ক্ষেত্রে খুব ভালো অ্যাপ্লিকেবল হবে। এবং যেহেতু গোল্ডকে সিঙ্গেল লেয়ার অফ অ্যাটমে কনভার্ট করা যায় না। বোঝাতে পারলাম না? ভেরি গুড। তাহলে এই ছিল এক্সপেরিমেন্টের টোটাল স্ট্রাকচারটা। এবং এখানেও তো রেডিও অ্যাক্টিভ রে আসছে, তো এও তো ছড়াতে পারে এদিক ওদিক। তাহলে একে কী করতে হবে? এমন জায়গায় রাখতে হবে কোনোভাবেই যাতে না যায়। এই জন্য এখানে একে একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করতে হবে। কিসে করতে হবে? ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে। মানে তুই পাতি কথায় ভাব, বিরাট একটা গ্লাসের বড় ঘর, এখানে দেওয়াল আছে, দেওয়াল নাই, গ্লাস, এরকম ভাব তুই, মানে কাঁচ দিয়ে, তো এরকম। এবং এখানে আমি প্রথমেই বলে নিয়েছি যে আলফা পার্টিকেল ইজ এ ইনভিজিবল রে, অদৃশ্য। তো এরকম করে অবস্টাকলস উপর পড়ছে, এখান থেকে বেরিয়ে আসছে, বুঝলাম কি করে? অদৃশ্য তো, চোখে দেখতেই তো পাচ্ছি না। তার জন্য এখানে একটা স্ক্রিন রাখা হয়। স্ক্রিন মানে ওই তুই ধরে নে পাতি কথাতে ধর একটা কাগজ, এরকম কাগজ, এই কাগজটাকে ভাঁজ করেছি, এরকম করেছি, এরকম একটা স্ক্রিন। এখানে আমার গোল্ড ফাইলটা আছে, এটাকে এরকম করে ঘোরাতে পারবো। দ্যাট ইজ কল্ড মুভেবল স্ক্রিন। না, বুঝতে পারলাম না? তো এই স্ক্রিনটা হচ্ছে জেডএনএসের, জিঙ্ক সালফাইডের। না, তাহলে এই স্ক্রিনের কাজটা কি? না, এই আলফা পার্টিকেল যদি বাই চান্স একে পেনিট্রেট করে এখানে চলে যায়, বা এখান থেকে অবস্টাকলসের উপর বাধা পেয়ে যদি বেরিয়ে আসে, যদি এই জিঙ্ক সালফাইডের ওপর পড়ে, তাহলে এখানে লাইট ফ্ল্যাশ করবে। জোনাকির আলো দেখেছিস ফ্ল্যাশ করে? ওই রকম ফ্ল্যাশ করবে লাইট। দ্যাট ইজ কল্ড ফ্লুরোসেন্স। এটাকে কী বলা হয়? না, ফ্লুরোসেন্স বলা হচ্ছে। না, বোঝাতে পারলাম না এটুকু? তা এই ফ্লুরোসেন্স বা এই যে লাইট যা ফ্ল্যাশ করবে, একে আমি আবার খালি চোখে দেখতে পাবো না। তার জন্য এখানে একটা ডিটেক্টর রাখতে হবে। কি রাখতে হবে? না, ডিটেক্টর। এটাকে বলা হচ্ছে ডিটেক্টর। এই ডিটেক্টর মানে মাইক্রোস্কোপের মতন, ওখানে আমি চোখ লাগিয়ে বসে থাকবো, আর এই আলফা পার্টিকেল অন্যজনকে মারতে বলবো, ও মারবে, আর যেই জায়গাগুলো ফ্ল্যাশ হবে আমি টুক করে কাউন্ট করবো, 1 2 3 এরকম করে কতগুলো কাউন্ট হচ্ছে, কতগুলো আলফা পার্টিকেল পাঠাচ্ছি আর কতগুলো কাউন্ট হচ্ছে, এটা বসে বসে এখানে আমি গুনবো। এই হচ্ছে এক্সপেরিমেন্টের কাজ। তার মানে আলফা পার্টিকেল ফেলেছি গোল্ড ফয়েলের ওপর, গোল্ড ফয়েল আলফা পার্টিকেলকে স্ক্যাটার করেছে, তার দরুন কতগুলো স্ক্যাটার করছে, হ্যাঁ সেটাই বের করতে হবে এক্সপেরিমেন্টে। কতগুলো স্ক্যাটার করে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একদম পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমি কাউন্ট করব, যে এইটাই হচ্ছে আমাদের মেন এক্সপেরিমেন্ট। তাহলে আমি দেখি যে কি আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি গোল্ড ফয়েল থেকে আমি এই বিসমাথের কম্পাউন্ড থেকে আমি আলফা পার্টিকেল বার করছি, ঠিক আছে?
তো এক্সপেরিমেন্টার করার ফলে অবজারভেশনে দেখা যাচ্ছে 99.86% of alpha particles does not deflected না বোঝা গেল না? মানে 99.86 মানে বুঝতে পারছিস 100টা পাঠিয়ে একটা পাবে কিনা সন্দেহ, মানে ও 400টা পাঠিয়ে দেখা গেল একটা পার্টিকেল হয়তো ডিফ্লেক্ট করছে, বাদ বাকি ডিফ্লেক্ট করছে না। ডিফ্লেক্ট না করার মানে থিটা ইকুয়াল টু 0। তা ডিফ্লেক্টের বাংলা কি? এখান থেকে সোজা যাচ্ছে, এখানে সোজা গিয়ে মেরে দিচ্ছে গোল্ড ফাইল একদম ভেদ করে। ও স্ক্যাটার ফ্যাটার কিছু করছে না, তবেই তো 0 অ্যাঙ্গেল তো করছেই না এখানে। ধরাতে পারিনি আমি, আবার বোঝ ভালো করে। আমি আসছি আগে, তুই এই পয়েন্টটা বুঝতে পেরেছিস কিনা আগে বল। হ্যাঁ, না 99.86 আলফা পার্টিকেল ডিফ্লেক্টই করবে না, ও পেনিট্রেট করে বেরিয়ে যাবে, মানে একদম গোল্ড ফাইল ভেদ করে বেরিয়ে যাবে। 2 নাম্বার, তাহলে পড়ে থাকবে কত? অবশ্যই 0.14%, তবেই তো যোগ করলে 100% হবে। তা এই 14% অফ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি। এতক্ষণ দ্বারা বোঝা গেল। এবার থিটা গ্রেটার দ্যান 0 মানে কি? কোনো না কোনো অ্যাঙ্গেল করবে, তার মানে স্ক্যাটারিং হবে না। ধরাতে পারছি না, স্ক্যাটারিং তার মানে হবে। 3 নাম্বার, 1 in 8000 alpha particle deflected at theta equal to 90 ডিগ্রি। 8000টা পার্টিকেল এখান দিয়ে পাঠাবো, তাহলে দেখতে পাবো একটা আলফা পার্টিকেলই 90 ডিগ্রি কোণে বেরিয়ে আসছে, মানে এরকম যাবে, এই পার্টিকেলসে এই গড ফাইলেও বাধা হবে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে আসবে। না ধরাতে পারলাম না? আচ্ছা। 4, 1 in 20,000 alpha particles deflected at theta equal to 180 ডিগ্রি। হ্যাঁ, যে পাথওয়েতে যাবে ঘুরে ওই পাথওয়েতেই ফিরে আসবে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি। না বোঝাতে পারলাম না এটুকু? ভেরি গুড। অ্যান্ড দ্য নাম্বার অফ ডিফ্লেক্টেড পার্টিকলস is directly proportional with the atomic number of the metal। মানে নাম্বার অফ ডিফ্লেক্টেড পার্টিকলস মানে n, কতগুলো পার্টিকেল ডিফ্লেক্ট হচ্ছে বা স্ক্যাটার করছে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে a স্কোয়ারের সাথে। a মিন্স অ্যাটমিক নাম্বার অফ দ্য মেটাল, অ্যাটমিক নাম্বার অফ মেটাল, এটা হচ্ছে a। মানে যদি গোল্ড ফয়েলের পরিবর্তে, গোল্ড ফয়েলের অ্যাটমিক নাম্বার অ্যাপ্রক্সিমেট 72, আমার এক্স্যাক্ট অত ডেটা তো মাথায় থাকে না, তো যদি 72 সাপোজ যদি ধরে নিই, যদি 76 অ্যাটমিক নাম্বারের কোনো মেটাল বসাই বা 80-র কোনো মেটাল বসাই, তাহলে এই স্ক্যাটারিং যে আলফা পার্টিকেলটাকে যে স্ক্যাটারিং করছে নাম্বারটাও বেড়ে যাবে। দেখা গেলো এখানে 10টা পার্টিকেল স্ক্যাটার করছিল, 72-এর জায়গায় 86 পাঠাচ্ছি, তাহলে 12টা বা 15টা বা 16টা করবে, তাহলে বেশি করবে। না ধরাতে পারলাম না? হ্যাঁ, বেশি হবে। অ্যাটমিক ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, তাই না? 1/, থাকলে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড নট অনলি ডাইরেক্টলি প্রপোর্শনাল বাট অলসো দ্য স্কোয়ার অফ ইটস অ্যাটমিক নাম্বার, মানে এই মেটালের অ্যাটমিক নাম্বারের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। অ্যান্ড এগেইন another observation is found that number of deflected particle also inversely proportional by 1/sin to the power 4 θ/2। মানে হ্যাঁ, এই সাইন থিটাটা কার? যেটা স্ক্যাটার করছে, স্ক্যাটারিংয়ের দরুন যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, কোনটা হচ্ছে এই কোনটা কিন্তু এই নাম্বার অফ পার্টিকেলের সাথে নির্ভর করবে। হ্যাঁ, যত নাম্বার অফ পার্টিকেল বাড়বে, হ্যাঁ, না বোঝাতে বললাম না? এই 6টা বা 5টা 6টা যাই হোক, এইটা ছিল অবজারভেশন। এর বাইরে আর পাবি না, তোদের বইয়ে মনে হয় এই 2টো আছে নাকি? 2-3টে আছে তো। এইটা বলেছিলি, যাই হোক এখন পুরো পড়তে হবে, জেন পাস দিবি যখন বা নিট দিবি যখন। তাহলে এই হচ্ছে অবজারভেশন। ওকে, এই অবজারভেশনের ওপরই অ্যাটমিক মডেল ড্র হয়। কি করে? এবার হচ্ছে অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেল নেক্সট দিন পড়াবো, আমি একটু বেসিক আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, মোস্ট অফ দ্য পার্টিকেল পেনিট্রেট দ্য গোল্ড ফাইলস। গোল্ড ফাইলসকে পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ পার্টিকেলগুলো, না ও আছে তো বেরিয়ে যাচ্ছে। ইফ উই কনসিডার দ্য গোল্ড ফয়েল অ্যাজ অ্যান অ্যাটম, যদি আমি এই গোল্ড ফয়েলটাকে
বা সোনার পাতটাকে একটা অ্যাটম বা পরমাণু হিসেবে কনসিডার করি, উই ক্যান ইজিলি সে দ্যাট দ্য মোস্ট অফ দ্য পার্ট অফ অ্যান অ্যাটম ইজ এমটি। যদি বেশিরভাগ অংশটা পরমাণুর কী হচ্ছে ফাঁকা, আমি এখান থেকে টর্চের লাইট মারছি দেওয়াল, ওটা চালু পাবো না। যদি ফুটো ফুটো করে দিই, যে লাইট মারি, হ্যাঁ, তখন এই জায়গাটা তো কিছু কিছু অঞ্চল ফাঁকা আছে। দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দ্যাট মোস্ট, ইফ উই কনসিডার দ্য গোল্ড ফয়েল অ্যাজ এ অ্যাটম, উই ক্যান ইজিলি সে দ্যাট মোস্ট অফ দ্য পার্ট অফ অ্যান অ্যাটম ইজ এমটি। পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা। না তো বেরোতো না তো। তাহলে কোথা থেকে বলছি? এই এক্সপেরিমেন্ট থেকে। তার মানে আমি যে লজিকটা বলছি, যে থিওরিটিক্যাল কনসেপ্টটা দিচ্ছি, এক্সপেরিমেন্ট তার প্রমাণ। কোর্টে গেলে তুই যা বলবি তা শুনবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোর্ট বলবে ভাগো এখান থেকে। তো ঠিক তাই, সায়েন্সও তাই। তুমি যে থিওরিটিক্যাল কনসেপ্টটা দিচ্ছ, তোমার মনে আসছে আর দিয়ে দিচ্ছ, শুনবে না। এক্সপেরিমেন্ট বা প্রুফ দেখাও তার জন্য এই প্রুফটা দেখাচ্ছে রাদারফোর্ড এবং এই কথাটা বলছে। সেকেন্ড বলছে 0.14% অফ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা গ্রেটার দেন 0। তাহলে দেয়ার মাস্ট বি যা সাম অ্যামাউন্ট অফ মাস প্রেজেন্ট উইদিন দ্য অ্যাটম ইন হুইচ পজিশন দ্য আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড। পরমাণুর ভেতর এমন কিছু ভরের অংশ আছে, ভর আছে মানে মাস আছে, যার দরুন হ্যাঁ যেখানে আলফা পার্টিকেলটা পড়লে ডিফ্লেক্ট করে যাচ্ছে। নট অনলি ডিফ্লেকশন ইজ অকার, দেয়ার বন্ড অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। তার মানে এইখানে যখন ফেলছি আমি, ও পেনিট্রেট করে 180 ডিগ্রিতে আসছে। এই আছে, এই একটা যদি চুম্বক হয়, এটা নর্থ পোল হয়, এটা নর্থ পোল যদি এখানে যায়, ও কী করবে? ঠেলে সরিয়ে দেবে। তার মানে ঠেলে সরিয়ে দিলে কোন লাইনে আসবে? এই ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এ ঠেলবে তো, তাহলে স্ট্রেট লাইনে চলে আসবে। তার মানে কত ডিগ্রিতে আসছে? 180। উই নো দ্যাট দ্য চার্জ অফ আলফা পার্টিকেল ইজ পজিটিভ। এটা আগে বলা হয়নি। এখান থেকে যে আলফা পার্টিকেলটা বেরোচ্ছে না, এটার চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ গিয়ে এখানে পড়ছে, আর ওখানে পজিটিভ চার্জ আছে। তাহলে কী করবে? বিকর্ষণ করবে, রিপেল করবে। বিকজ উই নো দ্যাট দ্য অপোজিটলি চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট টু ইচ আদার। বিপরীত চার্জ কী করবে? আকর্ষণ করবে। সেম চার্জ বিকর্ষণ করবে। ছেলের বিয়ে হবে না এখানে, অপোজিটলি চার্জের বিয়ে হবে না। বুঝতে পারলাম না? তাহলে অপোজিটলি চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট টু ইচ আদার, সেম চার্জ অলওয়েজ রিপেল টু ইচ আদার। তাহলে এইখানে সেটাই বলতে চাইছে, দেয়ার মাস্ট বি দ্য পজিটিভ চার্জ প্রেজেন্ট উইদিন দ্য অ্যাটম, দ্যাট ইজ ওয়াই দ্য আলফা পার্টিকেল ইজ ডিফ্লেক্টেড থ্রু 180 ডিগ্রি। আলফা পার্টিকেল এখানে অবশ্যই পরমাণুর ভেতর কোনো পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জটা থাকার কারণের জন্যই এই আলফা পার্টিকেলের ডিফ্লেকশন ঘটেছে 180-তে, না তো হতো না। ধরাতে পারলাম না? বুঝতে পারলাম? অ্যান্ড এগেইন উই নো দ্যাট অ্যাটম ইজ অ্যান ইলেকট্রিক্যালি নিউট্রাল স্পিসিস। অ্যাটম হচ্ছে, হ্যাঁ মানে কী বলছে ওটাকে? প্রসম, মানে আধানের দিক দিয়ে। তো ইফ দেয়ার ইজ দ্য পজিটিভ চার্জ প্রেজেন্ট, দেয়ার মাস্ট বি প্রেজেন্ট দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ। যদি অ্যাটম সত্যি ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তাহলে পজিটিভ চার্জ থাকলে নেগেটিভ চার্জও তো থাকতে হবে, না থাকতে হবে না? তবেই তো ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, না তো হবে না। তাহলে পজিটিভ চার্জ আছে মানে দেয়ার মাস্ট বি নেগেটিভ চার্জও প্রেজেন্ট থাকতে হবে। না ধরাতে পারলাম না? তাহলে দেখছিস এই স্টেটমেন্টগুলো থেকে কত কিছু বলা যাচ্ছে। আর একটা কী কথা বলতে চাইছে যে অ্যান্ড দ্য ইলেকট্রন, এই এতগুলোর পর আমি এটা বুঝতে পারলাম যে দেয়ার ইজ টু পার্ট অফ অ্যান অ্যাটম, ওয়ান ইজ পজিটিভ চার্জ, ওয়ান ইজ নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ ইজ কল্ড অ্যাজ ইলেকট্রন, পজিটিভ চার্জ ইজ কল্ড প্রোটন অর নিউক্লিয়াস। আর একটা কথা বলছে যে অ্যান ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ ফিক্সড সার্কুলার অরবিট। ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে, হ্যাঁ চারিদিকে হচ্ছে। তো মন গড়া কথা বলে দিলাম, চারি সাইডে হচ্ছে, বুঝলাম কী করে? জানতে হবে তো। তোকে যদি আমি কোশ্চেন করি, তুই এক্সপেরিমেন্ট করেছিস, তুই বলছিস যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে, প্রমাণ দেন এক্সপেরিমেন্ট থেকে, আপনি যা বলবেন মেনে নেবো নাকি? তাই তো? এটার রেসপেক্টে এই প্রমাণটা দিয়েছিল। এই হচ্ছে নিউক্লিয়াস, দেয়ার প্রোটন অ্যান্ড, তখন হ্যাঁ নিউটন আবিষ্কার হয়নি, বাদ দে, নিউটন নিচ্ছি না, প্রোটন অনলি প্রেজেন্ট আছে। এই যদি আমি সার্কুলার অরবিট ধরি, এইখানে ইলেকট্রন প্রেজেন্ট আছে। ও বলছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। তা ঘুরছে কী করে বুঝলেন? ও তো সোজাও যেতে পারতো, মুভেবলও না হতে পারতো। মুভেবল হচ্ছে আমরা এই কারণে বলতে পারি আয়ন ফরমেশন করছে। ইলেকট্রন কোনো প্যাটার্ন থেকে না বেরোনো মানেই মুভ করা, তার মোশন হচ্ছে, ঠিক কি না? তার মানে ইলেকট্রন যে মুভেবল এটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু কি করে বুঝলেন? গোল পথে ঘুরছে। এটা পজিটিভ চার্জ, ঠিক কি না? এটা নেগেটিভ চার্জ, না বোঝাতে পারলাম না? এই পজিটিভ চার্জটাকে, এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে ধরে টানছে, ঠিক আছে? কিন্তু এ তো আর এখানে আসছে না, এ অরবিটে আছে। আসছে না মানে
এই ইলেকট্রনটা, এই পজিটিভ চার্জটা ইলেকট্রনকে ধরে টানছে, তাহলে যদি টানতো, যদি এ সোজাসুজি চলে আসতো, ইলেকট্রনের এক্সিস্টেন্স দেখতে পেতাম না। কিন্তু ইলেকট্রনের এক্সিস্টেন্স আছে বলে ইলেকট্রিক্যালি নিউট্রাল বলতে পারছি, পজিটিভ চার্জকে আলাদাভাবে দেখাতে পারছি। তো এনি চার্জ স্পিসিসের ওপর যখন আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করব, এটা চার্জ স্পিসিস, এটাও চার্জ, এটার একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো ডিফারেন্ট চার্জ একে অপরের সাথে আর ডিস্টেন্সে থাকলে এখানে কি সূত্র ব্যবহার হয়? কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। করেছি তো নাকি? অপোজিটিভ চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট টু ইচ আদার, এবং এটার মধ্যে গুণফলের সমানুপাতি হবে। ভেরি গুড, এটুকু বুঝতে পেরেছিস তো তুই? তাহলে এইটার উপর চার্জ পড়ছে, এবার এই চার্জ, দুটো চার্জ, এইটার উপর একটা ফোর্স পড়ছে। এনি চার্জ পার্টিকেলের উপর যখন ফোর্স অ্যাপ্লাই হবে, ফার্স্ট অফ অল সে দুটো জিনিস ঘটাবে, সে এক এনার্জিকে রেডিয়েট করবে, এবং দুই সেটার মোশন হবে। কীরকম? আমি এই বডিটার উপর হাইলি চার্জ, এটার উপর চার্জ মানে ওয়ান টাইপ অফ ফোর্স অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে? এবার এখানে যাচ্ছে না, এখানেও বেরোচ্ছে না, এখানেও যাচ্ছে না, এখানেও বেরোচ্ছে না। তাহলে এই বডির ওপর যদি ফোর্স অ্যাপ্লাই হয়, মোশনটা কীরকম হচ্ছে? এইরকম হচ্ছে। তার মানে কি? সার্কুলার মোশন হচ্ছে। তাহলে এনি চার্জ পার্টিকলসের ওপর যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হবে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা তোরা পরে পড়বি, ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরিতে দিয়ে গেছে, কোনো চার্জ পার্টিকেলের উপর যদি ফোর্স অ্যাপ্লাই হয় আর ওই ফোর্স যদি নালিফাই হয়, এই ফোর্সটা অবশ্যই নালিফাই হচ্ছে। কেন বলছি? কারণ পজিটিভ ইলেকট্রনটা টানছে, এ যদি নালিফাই না করতো, এ সোজা নিউক্লিয়াসের উপর আছড়ে পড়তো, আছড়ে পড়ছে না তো, তার মানে এই ফোর্সটাকে নালিফাই করাচ্ছে। তাহলে কোনো ফোর্সকে যদি নালিফাই করাতে হয়, তাহলে মোশন করাতে হবে। এখানে আমি এই ফোর্সটা, এই ফোর্সটাকে আমি নালিফাই করাতে চাইছি, তাহলে নালিফাই করাতে চাইলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে এটার কী হচ্ছে? মোশন হচ্ছে না? এবং মোশনটা কীরকম মোশন হচ্ছে? সার্কুলার মোশন হচ্ছে। দ্যাট ইজ ওয়াই রাদারফোর্ড সেড দ্যাট দ্য ইলেকট্রন revolve around the nucleus in a fixed circular orbit. Is it clear? Very good. That is enough today. আমরা সামনের দিন এই টোটাল যে এক্সপ্লেনেশনগুলো আছে প্রত্যেকটা একটা পয়েন্ট করে জানবো, ঠিক আছে? ওকে, দ্যাট ইজ এনাফ টুডে। ঠিক আছে।